প্রথম আলো পত্রিকার একটা খবর আমার দৃষ্টি আকর্ষণ করলো। খবরটা হলো যে এখানে বলা হচ্ছে যে পোশাক রপ্তানিতে বাংলাদেশকে ছাড়িয়ে ভিয়েতনাম এখন দ্বিতীয়। পোশাক রপ্তানিতে বাংলাদেশকে ছাড়িয়ে ভিয়েতনাম এখন দ্বিতীয়। তার মানে এতদিন বাংলাদেশ ছিল দ্বিতীয়, এখন তৃতীয় হয়ে গেছে। এবং এখানে যে রিপোর্টটা আছে সেখানে বলা হচ্ছে যে চায়না হলো 1 নম্বরে আছে এবং অনেক দিন ধরেই আছে, তারপরে ছিল বাংলাদেশ এবং এখন বাংলাদেশকে টপকে ভিয়েতনাম দ্বিতীয় হয়ে গেছে, বাংলাদেশ তৃতীয় অবস্থানে চলে গেছে। এই খবরে এখানে বলা হচ্ছে যে 2020 সালে WTO অর্থাৎ বিশ্ব বাণিজ্য সংস্থা একটা রিপোর্ট দাখিল করেছে কয়েকদিন আগে 2020 সালের ভিত্তিতে। সেখানে দেখা যাচ্ছে যে বাংলাদেশ দ্বিতীয় অবস্থানে ছিল, সেখান থেকে এই গত 2020 সালে তৃতীয় অবস্থানে চলে গেছে। এখন অনেকে হয়তো বলবে যে কোভিড পরিস্থিতিকালীন অবস্থায় বাংলাদেশের উৎপাদন কমে গেছিল, তাই এই ঘটনাটা ঘটেছে। কিন্তু তাদের জানা উচিত যে এই কোভিডের সমস্যা বাংলাদেশে যেমন ছিল ভিয়েতনামেও তেমন ছিল। বাংলাদেশের উৎপাদন যদি কমে যায় তো ভিয়েতনামের কমে গেছিল। সুতরাং এটা কিন্তু কোনো যৌক্তিক কারণ হতে পারে না। আমাদের যৌক্তিক কারণটা একটু অন্যভাবে চিন্তা ভাবনা করতে হবে যে কেন এটা ঘটলো। আমরা যদি একটু অতীতের দিক তাকাই তাহলে আমরা দেখব যে বাংলাদেশে যে এই যে শিল্প পণ্য অর্থাৎ এই যে তৈরি পোশাক, এটা কিন্তু 1980 সালের পর থেকে আমার জানা মতে 85-86 সালের দিকে কিন্তু বাংলাদেশে ব্যাপকভাবেই কিন্তু পোশাক শিল্প তৈরি শুরু হয়ে গেছিল এবং বিদেশে সেগুলো যেত। এবং অত্যন্ত সুখবর ছিল তখন। আমরা জানি যে গোটা পৃথিবীতে আমেরিকাই হলো আমাদের এই তৈরি পোশাকের সবচাইতে বড় বাজার এবং এই আমেরিকা তখন বাংলাদেশকে একটা বিশেষ সুবিধা দিত। সেটা হলো যে তারা একটা আমাদের কোটা দিত। তারা বাইরের দেশ থেকে যত পণ্য আমদানি করতো এই তৈরি পোশাক, তার একটা কোটা অর্থাৎ একটা অংশ বাংলাদেশ থেকে অবশ্য নিত, যেটা নাকি তখন বাংলাদেশে তৈরি পোশাক শিল্প বিকাশের জন্য খুবই সহায়ক ছিল, কারণ বাধ্যতামূলকভাবে যেহেতু বাংলাদেশ থেকে তারা নিত। এখন সুতরাং আমরা এটা বলতে পারি যে 1980-81 সাল থেকে বাংলাদেশ কিন্তু এই যাত্রাটা শুরু করেছিল। সেখানে ভিয়েতনামের কি অবস্থা? ভিয়েতনামের অবস্থা কিন্তু খুব ড্রামেটিক, খুবই নাটকীয়। কেন? 1995 সালে এসে এই আমেরিকার সাথে ভিয়েতনামের কিন্তু কূটনৈতিক সম্পর্ক স্থাপন হয়। অনেকে আপনারা জানেন যে সেই 1967-68 সাল থেকে ভিয়েতনামে কিন্তু আমেরিকা যুদ্ধ করত। তখন কিন্তু দুইটা দেশ ছিল ভিয়েতনামের, একটা হলো উত্তর ভিয়েতনাম, একটা হলো দক্ষিণ ভিয়েতনাম। তো উত্তর ভিয়েতনাম হলো ছিল কমিউনিস্ট শাসন ছিল, আর দক্ষিণ ভিয়েতনাম গণতান্ত্রিক শাসন ছিল। তো উত্তর ভিয়েতনাম দক্ষিণ ভিয়েতনামকে দখল করার জন্য আক্রমণ করেছিল এবং তখনই দক্ষিণ ভিয়েতনামের পক্ষ হয়ে আমেরিকা ওখানে হাজির হয়। যেমন বর্তমানে আমরা বিভিন্ন দেশে আমেরিকান সৈন্যদেরকে দেখি, যেমন যে কিছুদিন আগে পর্যন্ত যে ছিল আফগানিস্তানে ছিল, এখন সরে যাচ্ছে। তো ওই রকম ঘটনা কিন্তু ভিয়েতনামে ঘটেছিল এবং 75 সাল পর্যন্ত, মানে প্রায় 7-8 বছর ধরে ওখানে যুদ্ধ করেছে। প্রায় 45 থেকে 50 হাজারের মতো সৈন্য সেখানে মারা গেছে আমেরিকা। এরপরে দীর্ঘদিন অর্থাৎ 20 বছর তাদের মধ্যে কোনো সম্পর্ক ছিল না। পরে 1995 সালে এসে আমেরিকা তাদের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে এবং এরও পরে অনেক পরে এসে এই তৈরি পোশাক রপ্তানি যেটা ভিয়েতনাম করে সেগুলো কিন্তু আমেরিকান মার্কেট পায়। আমি ঠিক সালটা বলতে পারবো না, তবে বাংলাদেশের কোটা সিস্টেম সম্ভবত 2005-06 সালের দিকে মনে হয় শেষ হয়ে গেছে। তার মানে হচ্ছে কি 2005-06 সালের যে সময়টার পরে কিন্তু প্রতিযোগিতামূলকভাবে কিন্তু বাজার দখল করতে হতো। আর ভিয়েতনামের বিষয়টা হচ্ছে শুরুই কিন্তু তাদেরকে ওই প্রতিযোগিতামূলক দিয়ে শুরু করতে হয়েছে, তারা কিন্তু ওই যে কোটা সিস্টেম পায়নি। তাহলে এই হিসাবেও যদি আমরা ধরি তাহলে 20-25 বছর পর থেকেই কিন্তু অ্যাটলিস্ট 20 বছর তো বটেই, অর্থাৎ বাংলাদেশের থেকে প্রায় 20 বছর বা 25 বছর পরে এসে ভিয়েতনাম কিন্তু এই মার্কেটে ঢোকে এবং গত 15-16 বছরের মধ্যেই কিন্তু ভিয়েতনাম বাংলাদেশকে ওভারটেক করে গেল, এক্সেল করে গেল, বাংলাদেশকে অতিক্রম করে গেল। তাহলে কি জাদু সেখানে ঘটে গেল যে ভিয়েতনাম এত দ্রুত সেখানে
এত উন্নতি করে ফেললো এবং বাংলাদেশকে টপকে গেল। এটা বুঝতে গেলে আমাদের দুই দেশের আর্থসামাজিক এবং সাংস্কৃতিক অবস্থা বুঝতে হবে। সেটা হলো এই, আমরা জানি যে বাংলাদেশ একটা মুসলিম প্রধান দেশ এবং এখানকার সিংহভাগ মানুষই ধর্মপ্রাণ। তো দেখুন, আমরা যদি বাংলাদেশের দিকে তাকাই, যদিও বাংলাদেশের সরকার অলওয়েজ একটা গণতান্ত্রিক অথবা একটা উদারপন্থী স্টাইলে সরকার চালাতে চেয়েছে, কিন্তু সেই 1980-81 সালের বাংলাদেশ আর আজকের বাংলাদেশ তো এক না। 1980-81 সালে তখন বাংলাদেশের দিকে তাকালে আমরা আজকে এই হুজুরদের এত আস্ফালন আমরা দেখতাম না। এমনকি রাস্তাঘাটে টুপি পরা লোক খুব একটা দেখা যেত না। নারীদের বোরখা অথবা হিজাব পরাল এই ধরনের তো কোনো কোনো নারী রাস্তায় দেখা যেত কিনা সন্দেহ। সেখান থেকে আজকে যদি আমরা বাংলাদেশের দিকে তাকে তাহলে কি দেখি, সম্পূর্ণ ভিন্ন চিত্র, তাই না? এখন অনেকে প্রশ্ন করতে পারে যে এই পোশাক শিল্পের সাথে আপনি এটা মিলাচ্ছেন কিভাবে? জি, এখানেই সমস্যাটা হচ্ছে যে দেখুন, আমরা জানি যে তৈরি পোশাক শিল্পের যে কারণগুলোতে যে কারণগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কি কারণে আমরা পিছিয়ে পড়লাম সেখানে এই বিষয়টা চলে আসবে। নাম্বার 1, সাংস্কৃতিক বিষয়টা কি? আমাদের দেশে এই যে শত না হাজার হুজুর এক বাক্যে একমত হয়ে ঐক্যবদ্ধভাবে উচ্চস্বরে সমস্ত ওয়াজ মাহফিলে একটা বাণী প্রচার করে যে নারীরা বাইরে কাজ করতে পারবে না। এই যে তাদের এই বক্তব্যটা, এটা কিন্তু কমপ্লিটলি গার্মেন্টস শ্রমিক, যারা নাকি গার্মেন্টসের মোর দ্যান 90% ওয়ার্কার হলো নারী, তাদের উদ্দেশ্য করেই বলে। এখন এই যে বক্তব্যটা, এটা খালি ওয়াজ মাহফিলে হুজুরা বললো আর ওই পর্যন্তই থাকে নাকি? না, এটা তো থাকে না। যখন একই বক্তব্য হাজারবার না লক্ষ কোটি বার যদি একই বক্তব্য যদি বাঁচতে থাকে, তখন কিন্তু এর একটা প্রতিক্রিয়া হতে বাধ্য। এই নারীগুলো যারা নাকি গ্রাম বাংলা থেকে শহরে এসে ঢাকা, চিটাগাং বা বিভিন্ন শহরে সেই গার্মেন্টসে চাকরি করে, এরা তো ধর্মপ্রাণ মুসলমান, সাধারণ মুসলিম পরিবার থেকে আসা। এরা তো তাদের ধর্মকে মানে, বিশ্বাস করে, মনে প্রাণে সেগুলো অনুসরণ করার চেষ্টা করে। এরা হয়তো পেটের তাগিদে বা পেটের তাড়নায়, অভাবের তাড়নায় হয়তো শহরে এসে কাজ করে, কিন্তু সারাক্ষণ যদি এদের কানে ওইটা ঢুকানো হয় যে তোমরা যে বাইরে এসে কাজ করছো এটা হারাম, এটা হারাম, এটা হারাম, এরা তো নাস্তিক না, এরা তো উদারপন্থী না, আর এরা ধর্মের বিষয় আসা তো জানেও। এরা ধর্মের বিষয় আসা ওই যে হুজুরদের কাছ থেকে যা শোনো এই পর্যন্ত। তো তাহলে এরা যখন ওই গার্মেন্টসে চাকরি করে পেটের তাগিদে, হয়তো পেটের তাগিদে তারা কাজ করা, আয় উপার্জন করে, ঠিকই আছে, কিন্তু মনের মধ্যে তাদের তো একটা অপরাধবোধ সারাক্ষণ তাড়া করে ফেলে। এখান থেকে তো তারা মুক্ত না, এটা তো আমাদেরকে বুঝতে হবে। এখন এই বিষয়টা কেন গুরুত্বপূর্ণ? এই কারণে গুরুত্বপূর্ণ, তৈরি পোশাক মার্কেটটা হলো এমন একটা মার্কেট যেখানে কনজিউমার্স অর্থাৎ যারা ভোক্তা, তাদের রুচির পরিবর্তন ঘটে। ফলে হচ্ছে কি, নিত্য নৈমিত্তিক বৈচিত্র্যপূর্ণ মডেল এবং নকশা সেখানে আসতে হবে। এখন আমেরিকা বা ইউরোপীয় ইউনিয়নের বাজারগুলোর এই ভোক্তাগুলো এরকম, 1 বছর পরে যে মডেল ছিল বা যে নকশা ছিল বা যে স্টাইল ছিল সেটা কিন্তু, বা যে ফ্যাশন ছিল সেটা কিন্তু এই বছর সেটা চলবে না। তাহলে আপনাকে কি করতে হবে? নিত্য নতুন মডেল, নিত্য নতুন স্টাইল, নিত্য নতুন নকশা করতে হবে, তাই না? এখন এই যে পোশাক শিল্পের সাথে জড়িত যে লোকগুলো আছে, এরা সারাক্ষণ হুজুরদের কাছ থেকে ওই বক্তব্য শোনার পরিপ্রেক্ষিতে তাদের মধ্যে যে অপরাধ বোধ কাজ করে, এর ফলে তারা কিন্তু অনেকটা ঠেকায় পড়ে কাজ করে। এখানে কিন্তু তার মনের থেকে যেহেতু জিনিসটা আসে না, তার মধ্যে কোনো সৃজনশীলতা কাজ করে না। তারা কিন্তু এই ধরনের বৈচিত্র্যপূর্ণ পোশাক কিন্তু তৈরিও করতে পারে না, মডেলও বানাতে পারে না, স্টাইলও বানাতে পারে না। হয়তো যারা এই ব্যবসাটা করে, মানে যে শিল্পপতি এটা করে, সে হয়তো কোনো মতে এদিক ওদিক করে হয়তো বিদেশ থেকে এনে অথবা কোনো লোককে হয়তো নিয়োগ করে কিছু একটা করে, কিন্তু সেইটা তো ভিয়েতনামের ক্ষেত্রে সেটা প্রযোজ্য না। ভিয়েতনামে তো আর হুজুররা সারাক্ষণ তাদের ফতোয়া দেয় না যে নারীরা বাইরে কাজ করতে পারবে না। তারা তো বুদ্ধিস্ট, সেখানে যে মঙ্করা আছে তারা তো কখনো এই ধরনের বক্তব্য বিবৃতি দেয় না। এবং তারা মনে করে যে এই কাজ করে তাদের বাঁচতে হবে, তাদের ক্যারিয়ার বিল্ড আপ করতে হবে, তাদের দেশের শিল্পের উন্নতি করতে হবে, তাদের দেশের মাথাপিছু ইনকাম বাড়াতে হবে, তাদের দেশের অর্থনীতিকে উন্নতি করতে হবে। সুতরাং তারা মনে প্রাণে এই কাজটা করে, এবং এর ফলে হচ্ছে কি, তার মেধা, বিদ্যা, বুদ্ধি, শ্রম সব কিছু সেখানে লাগায়। ফলে তারা নিত্য নৈমিত্তিকভাবে এই যে পশ্চিমা দেশের যে কনজিউমার অথবা ভোক্তা, তাদের চাহিদা মোতাবেক নিত্য নতুন স্টাইলের পোশাক তারা তৈরি করতে পারে। তাই যদি হয় তাহলে
এখানে আমি জানি না বুঝতে পারলেন কিনা, আপনারা যারা আমার বক্তব্য শুনছেন, কেন এই যে ধর্মীয় বিষয়টা এখানে গুরুত্বপূর্ণ। বাংলাদেশের এই ধর্মীয় যে প্রভাব বা ধর্মীয় সংস্কৃতিটা আমাদের সৃজনশীলতাটাকে গলা টিপে হত্যা করে, ভিয়েতনামে সেটা করে না। ফলে ভিয়েতনাম যে কাজটা করতে পারে, নিত্যনৈমিত্তিক স্টাইলের পোশাক, মডেলের পোশাক, নকশার পোশাক, যেখানে তারা তৈরি করে যেগুলো বিদেশি বায়ারদেরকে সন্তুষ্ট করতে পারে, যেটা বাংলাদেশ পারে না। আর যেহেতু পারে না, সেহেতু নিত্যনৈমিত্তিকভাবে কিন্তু বৈদেশিক যে আমদানিকারক তারা কিন্তু বাংলাদেশ থেকে অর্ডার আসতে ক্যান্সেল করবে। হয়তো এখনো তাল মিলায় চলছে, হয়তো সেইভাবে ক্যান্সেল হচ্ছে না, কিন্তু একটু সময় যত গড়াবে ততই কিন্তু এই ঘটনাগুলো ঘটতে থাকবে। এগুলো নাম্বার এক। নাম্বার দুই যে জিনিসটা, যখন কোনো ইনভেস্টর কোনো দেশে ইনভেস্ট করে বা কোনো দেশের অর্ডার প্লেস করে মিলিয়নস অফ ডলার্সের, তখন সে কিন্তু, যেমন বাংলাদেশে যদি কোনো বায়ার, আমেরিকান বায়ার যদি কোনো একটা, যেমন ধরা যায় যে সেখানে যে সেইন শপটপ আছে, বাংলাদেশ থেকে যদি পণ্য নেয়, সে একটা কয়েক মিলিয়ন ডলার একটা পণ্যের অর্ডার দিল, বাংলাদেশের কোনো সাপ্লায়ার হয়তো বললো যে ঠিক আছে আমি দেবো, কিন্তু কথা হচ্ছে যে এতদিন জোড়াতালি দিয়ে যে কোনোভাবে হোক সেই পণ্যটা হয়তো সঠিকভাবে সাপ্লাই করা হচ্ছে, কিন্তু রিসেন্ট ইয়ার্সে যদিও বাংলাদেশে পলিটিক্যাল কেওয়াস তেমন নাই, কিন্তু তারপরেও আমরা যেটা দেখছি ইদানিংকালে, হুজুরে যখন মাঠে বেরোয় বা রাস্তাঘাটে বেরোয় বিভিন্ন ইস্যুতে, তারা যেভাবে প্রচন্ড রকম উত্তেজনা সহকারে যে মিছিল টিছিলগুলো করে আকার বাতাস প্রকম্পিত করে, এগুলো তো মিডিয়ার কল্যাণে সবাই দেখে। যখন বিদেশি বাইরে এগুলো দেখে, তখন কি তারা নিশ্চিত হতে পারে যে এখানে অর্ডার প্লেস করলে সেগুলো তাড়াতাড়ি আসবে? তারা কিন্তু ভয় পায়। কোনো দেশের ব্যবসায়ী সে কোনো জায়গায় ইনভেস্ট এমনভাবে করবে না যেটা তার বিপদের কারণ হতে পারে। সে কিন্তু নিরিবিলি শান্তশিষ্ট পরিবেশ খুঁজবে, কোয়াইট পরিবেশ খুঁজবে। এই ধরনের পরিবেশ যদি আমি বিচার বিবেচনা করি, সেক্ষেত্রে বাংলাদেশ কি ভালো ধরনের পরিবেশ আছে নাকি ভিয়েতনামে? অবশ্যই ভিয়েতনামে। তাহলে তারা সেখানে যাবে। বিশেষ করে এইবার এই যে আমরা কিছুদিন আগে ব্রাহ্মণবাড়িয়ার যে ঘটনাগুলো আমরা দেখলাম, এই ঘটনার প্রভাব কিন্তু অনেকে মনে করে যে তেমন কিছুই না, সরকার তো ট্যাকেল দিয়ে ফেলছে না। বিদেশি বায়ারদের কাছে এই ঘটনার প্রভাব মারাত্মক। যে সমস্ত বিদেশি বায়ার এই সমস্ত দৃশ্য দেখবে, সে বাংলাদেশে কোনো একটা অর্ডার প্লেস করতে 10 বার চিন্তা করবে। একবারে 100% সত্য। এগুলো নাম্বার 2। নাম্বার 3, আমরা যদি দেখি যে আমাদের দেশের ব্যবসায়ীদের মন মানসিকতাটা কি, বাংলাদেশের ব্যবসায়ীদের মন মানসিকতাটা কি, তারা যেভাবে হোক হয়তো শিল্প ইন্ডাস্ট্রি করে হয়তো বিদেশে রপ্তানি করে ভালো টাকা পয়সা পায়, আয় উপার্জন করে, কিন্তু সে আয় উপার্জনগুলো সে কি করে? সে ফ্ল্যাট কেনে, বাড়ি কেনে, জমি কেনে, বা বাইরের দেশে টাকা পাচার করে, কানাডাতে বাড়ি কেনে, জায়গা কেনে, সিঙ্গাপুরে ফ্ল্যাট কেনে, দুবাইয়ে ফ্ল্যাট কেনে, মালয়েশিয়াতে, এইগুলো করে, তাই না? এবং বাংলাদেশের উন্নতির জন্য তার ভূমিকাটা হচ্ছে, সে এই যে কাজগুলো করে, সেটা ধর্মপ্রাণ মুসলমান, সেটা আর উদারপন্থী কেউ না। যে কোনোভাবে হোক তার মনের মধ্যে হয়তো অপরাধ বোধ কোনো একটা এরকম কাজ করে, তখন সে কি করে? সে এইবার কতগুলো মসজিদ বানানোর ধান্দা করে বা করে, তারপরে তো মাদ্রাসা তৈরি করে। এভাবে কিন্তু সারা বাংলাদেশে যে আনাচে কানাচে আজকে এত মাদ্রাসা এবং মসজিদ, তার কারণ কিন্তু এই শ্রেণীর লোকগুলা। কারণ এই শ্রেণীর লোকগুলো তো উদার না, এই শ্রেণীর লোকগুলো তো আসলে সত্যিকার তো ধর্ম নিরপেক্ষ না, এরা কিন্তু ভীষণভাবে ধর্মহীন। সুতরাং তারা মনে করে তারা যেভাবে আয় উপার্জন করলো এটা হয়তো আরাম হয়ে গেল, অথবা সঠিক, বা যদি সঠিক হয় অন্যান্যভাবে হয়তো অনেক অপরাধ করে ফেলছে, তাহলে পরকালে কি উপায় হবে? সুতরাং তারা এই সেন্স থেকে তারা এই যে মাদ্রাসা মসজিদে কিন্তু ইনভেস্ট করে, এগুলো তৈরি করার ফলে ওখানে যারা পড়ে, ওখানে যে হুজুর শ্রেণী তৈরি হয়, তারা কি করে? এরা কিন্তু ওখানে এই শিল্পপতি শ্রেণীদেরকেই ঘৃণা করতে শেখে। কেন ঘৃণা করতে শেখে? কারণ এই মাদ্রাসা মসজিদে, বিশেষ করে মাদ্রাসা যারা পড়ে, এরা দেখে যে এই শিল্পপতিটা এটা তো সঠিক ইসলামিক আদায় চলে না। এবং এরাই কিন্তু এই যে পরবর্তীতে যে জঙ্গি মিছিল টিছিল বের করে। তাহলে এই শিল্পপতিরা কি নিজেরাই নিজেদের পায়ে কুড়াল মারছে না? তারাই কি মারে না? আমি আসলে যেটা বোঝাতে চাচ্ছি, আপনি যদি অর্থনৈতিকভাবে উন্নতি করতে চান, আপনি যদি দেশকে সামনের দিকে এগিয়ে নিতে চান, তাহলে তো আপনাকে
অন্যান্য দেশ যেভাবে উন্নতি করছে আপনাকে সেই জিনিসটা ফলো করতে হবে। আজকে চায়না এই যে ব্যাপকভাবে উন্নতি করেছে, কারণটা সেখানে কি এই ধরনের কোনো হুজুরদের ফতোয়া আছে, বা সেখানে কি কোনো এই ধরনের মানে নিজের অপরাধ বোধ থেকে মুক্ত হওয়ার জন্য কি সেখানে ব্যাপকভাবে তারা তাদের মন্দির নির্মাণ করে নাকি, বা তারা যে ধর্ম অনুসরণ করে সেগুলো করে না? করে না। তাহলে দেশের মানুষগুলো তো ওই লাইনে যায় না, এবং সেই সমস্ত লোকগুলো তো তাদের বিরুদ্ধে কোনো মিছিলও করে না, তাই না? করে করে না। আমরা যদি সিঙ্গাপুরের উন্নতির যদি কারণ দেখি, আমরা কিন্তু সেখানেও তাই দেখবো। সেখানেও কিন্তু অনেকে বাংলাদেশের কিছু কিছু লোক আছে দেখি যে বাংলাদেশের জনসম্পদ মানে অতিরিক্ত জনগণকে জনসম্পদে রূপান্তরিত করে এগুলোকে ব্যবহার করে মানে দেশকে উন্নতি করতে চায়। এরা আসলে আমি জানি না মানে কোথায় বাস করে, কল্পনার জগতে বাস করে। আরে সিঙ্গাপুরে যেভাবে এটা করছে, সেখানে কি ধরনের মোল্লা গ্রুপ ছিল, সেখানে কি ধরনের মহকুব গ্রুপ ছিল যারা কি ফতোয়া দিত নাকি? না, সেখানে তো কখনো এগুলো ছিল না, কিন্তু বাংলাদেশে আছে। তাহলে এই যে শিল্প ইন্ডাস্ট্রি, এই যে উন্নতির ক্ষেত্রে প্রধান অন্তরায়টা কি? প্রধান অন্তরায় আমাদের ধর্মীয় সংস্কৃতি। আমাদের দেশ এখন মধ্য আয়ের দেশের দিকে ধাবিত হওয়ার চিন্তা ভাবনা করছে, কিন্তু বিষয়টা কিভাবে হবে? বাংলাদেশের সাংস্কৃতিক পরিবেশটা যদি এরকম থাকে, মানুষের মন মানসিকতা যদি এরকম থাকে, যারা নাকি সারাক্ষণ এই জগৎ তারা মনে করে 2 দিনের জগৎ, আসল জগৎ মনে করে পরের, তো তাহলে তাদের তো এই চিন্তা কখনোই আসবে না যে এই জগতে আমরা উন্নতি করি। এই জগতের উন্নতির জন্য যদি এদের আকাঙ্ক্ষাই কাজ না করে, তাহলে এদের দিয়ে দেশের অর্থনীতি কিভাবে উপরের দিকে উঠতে পারে? এই কারণেই তো বাংলাদেশে ই শ্রেণীর লোক বেশি, মানে মধ্যস্বত্ব শ্রেণীর লোক বেশি। এই জন্যই তো বাংলাদেশে ঋণ নিয়ে ওই জমি কেনার প্রতি আগ্রহ বেশি, ফ্ল্যাট কেনার প্রতি আগ্রহ বেশি, বাড়ি কেনার প্রতি আগ্রহ বেশি। কেন? কারণ হচ্ছে যে এখানে ইনভেস্ট করলে একটা নির্দিষ্ট পরিমাণ মাসে মাসে টাকা আসবে, আর বাকি জীবনটা আল্লাহ বিল্লাহ করে কাটাবে। এরা কখনো লোন নিয়ে তো এমন কোনো জায়গায় ইনভেস্ট করতে চায় না যেখানে নাকি আরো নতুন নতুন পণ্য তৈরি হবে, আরো কর্মসংস্থান সৃষ্টি হবে, এবং যে পণ্যগুলো বাইরের দেশে রপ্তানি করে উপার্জন করা যাবে। এই ধরনের চিন্তা ভাবনা করে না, কারণ এই ধরনের চিন্তা ভাবনা করলে তখন তাকে সারাক্ষণ ক্রিয়েটিভ চিন্তা ভাবনা করতে হবে, নতুন নতুন চিন্তা ভাবনা করতে হবে, তার ব্যবসাকে আরো কিভাবে প্রসার করতে হবে, এইসব নিয়ে তাকে সারাক্ষণ ভাবতে হবে। আর যেগুলো শিল্প করবে বলে ব্যাংকের থেকে শত শত হাজার হাজার কোটি টাকা লোন নেয় আমরা দেখি, সেগুলোর চেহারা তো আমরা জানি। পট করে তারা বিদেশে টাকা পাচার করে দেউলিয়া ঘটনায় বা যে কোনোভাবে পালায় চলে যায়, সেটাও তো আমরা দেখি না? এখন যে কোনোভাবে জোড়াতালি দিয়ে সরকার আমাদের দেশটাকে চালাচ্ছে। এখনো তৈরি পোশাক থেকে একটা বড় টাকা আসে, বিদেশে যারা কাজ করে তাদের কাছ থেকে ভালো রেমিটেন্স আসে। এই জন্যই বাংলাদেশের মানুষ মোটামুটি আছে, ভালো আছে, একটা মধ্যবিত্ত শ্রেণী তৈরি হয়ে গেছে, এবং এরা সবাই চিন্তা করছে এভাবেই বোধহয় তাইরে নাইরে করে বোধহয় সামনের দিকে এগিয়ে যাবে। এই প্রচন্ড প্রতিযোগিতামূলক বাজারে তারা পার পেয়ে যাবে। বিষয়টা তো তা না, মোটেও না। বাংলাদেশের কি এমন আন্তর্জাতিক মানের পণ্য আছে যেগুলো বাইরের দেশে রপ্তানি করা যায়? হয়তো কিছু ওই যে বললাম না পোশাক শিল্প, কিছু ওই যে ইদানিংকালে কিছু খাবার দাবার মধ্যপ্রাচ্যের দেশে রপ্তানি হয়। তো এইরকম কয়েকটা খাবার দাবার অথবা শুধুমাত্র তৈরি পোশাক পণ্য যেটা নাকি আবার হুমকির সম্মুখীন, কতদিন চলবে? এই যে বাংলাদেশে এখন বড় বড় হাইওয়ে, রোড, বড় বড় ব্রিজ ট্রিজ তৈরি হচ্ছে, তো আমাদের দেশের কোনো পণ্য যদি বাইরের দেশে ঠিক ভালো মার্কেট যদি না পায়, বা যে পণ্য বর্তমানে মার্কেট পাচ্ছে সেটার বাজারে যদি সংকুচিত হয়ে আসতে থাকে, তাহলে আমাদের এই রাস্তাঘাটে কোন পণ্যবাহী গাড়ি চলবে? এই বড় বড় যে ব্রিজ, এই ব্রিজের উপরে যে কোন পণ্যবাহী গাড়ি চলবে, আমি চলাচল করবো, এটা তো আমি বুঝতে পারছি না। তো যাই হোক, বিষয়টা সবাইকে ভাবার জন্যই আমার আজকের এই বক্তব্যগুলো। কারো যদি ভালো লাগে, ভালো লাগলো ধন্যবাদ, আর যদি ভালো না লাগলে কিছুই করার নাই। কিন্তু আমি আমার উপলব্ধি থেকে যেটা আমার মনে হলো সেটা বললাম। ধন্যবাদ সবাইকে।